This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশ না চলে যেত, আজকে দেশ অন্য জায়গায় চলে যেত। মোদিজি চেষ্টা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করার। আমি আশা করি ধীরে 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 ভারত বিশ্বগুরুতে পরিণত হবে। যেমন ভারত 12তম অর্থনৈতিক স্থান থেকে আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে বিকশিত ভারত হবে, এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে। মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি বলেছেন এটা আমাদের সকলের দুর্ভাগ্য যে অন্তর্ধানের এত বছর পরও কোনো কিনারা হলো না। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশ করেছেন। এসব কথা বলে তো লাভ নেই, এসব কথা বলে লাভ নেই। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি এখন ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। এখন সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি। এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। সারাদিন ভবানীপুরে আমি এখান থেকে একটি ভবানীপুরের সরস্বতী পুজোয় যাব, প্রদীপ জ্বালাবো। সেখান থেকে স্বপন দাশগুপ্তর বাড়িতে পুষ্পাঞ্জলি দেব। দিয়ে আমি আমার বিধানসভা কেন্দ্র বা পূর্ব মেদিনীপুরে আমাকে বিকালে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। আজকে একাধারে বাগদেবী, শ্বেতশুভ্র দেবী, বিদ্যার দেবীর পুজো, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। দুটো মিলিয়ে এক জায়গায় আটকে থাকা যাবে না। কিন্তু শুরুটা করলাম প্রাতঃস্মরণীয় ভারতরত্নকে প্রণাম করে। ধন্যবাদ জানাই তার পরিবারের বংশধরদের, যারা বাড়িতে প্রবেশ করার সুযোগ দিলেন। এবং আমার আজকে একটা অমূল্য প্রাপ্তি হলো, নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত গাড়ি, সেই গাড়ি আজকে আমি দর্শন করলাম, একটা ছবি রাখলাম। এটা আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট। গতকাল তৃণমূলের সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে আক্রমণ করা হয়েছে শিশির কুমার অধিকারী, কেন হিয়ারিং এ ডাক নয় বলা হয়েছে, কেন আগে চলে যাও, ধরতে পারবেন। বলা হয়েছে শুভেন্দু অধিকারী বলেই কি নির্বাচন কমিশন ডাকবে না? ওদের কথা, এইসব কর্মচারীদের কথার উত্তর দিতে পারবো না। ভাটাংশ 15,000 টাকা বেতনের কর্মচারী। বলবেন নাই ভাই, হয়ে গেছে, চলুন চলুন, অন্য কথা হবে। স্বপনদার বাড়িতে চলুন, আরেকটা জায়গায় পুজো। पराक्रम दिवस है। मैं जो हमारी बंगाली हिंदू का होमलैंड पश्चिम बंगाल का स्थापना किया था। আর একটা বড় খবরের দিকে নজর রাখা যাক। আইপ্যাক সংঘাতের আবহে কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন। আজ সিজিওতে ইডি অফিসারদের সঙ্গে বৈঠক রাহুল নবীনের। অফিসারদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন রাহুল নবীন। বৈঠক করতে পারেন সিবিআই অফিসারদের সঙ্গে। রাজ্যপালের সঙ্গেও দেখা করতে পারেন ইডি ডিরেক্টর। 3রা ফেব্রুয়ারি আইপ্যাক মামলার সুপ্রিম শুনানির আগেই শহরে নবীন। ইডি ডিরেক্টরের সঙ্গে শহরে আরও 3 আইনি পরামর্শদাতা। এই মুহূর্তে আরো একটা যে বড় খবরে নজর, আইপ্যাক সংঘাতের আবহেই কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন। আজ সিজিওতে ইডি অফিসারদের সঙ্গে বৈঠক রাহুল নবীনের। অফিসারদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন রাহুল নবীন। বৈঠক করতে পারেন সিবিআই অফিসারদের সঙ্গে। রাজ্যপালের সঙ্গেও দেখা করতে পারেন ইডি ডিরেক্টর। 3রা ফেব্রুয়ারি আইপ্যাক মামলার সুপ্রিম শুনানির আগেই শহরে নবীন। ইডি ডিরেক্টরের সঙ্গেই শহরে আরও 3 আইনি পরামর্শদাতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এই কলকাতা সফর। ইডি ডিরেক্টর রাহুল নবীন, তিনি কলকাতায় আইপ্যাক সংঘাতের আবহে আজ সিজিওতে ইডি অফিসারদের সঙ্গে বৈঠক রয়েছে রাহুল নবীনের। আর ঠিক কোন কোন পদক্ষেপ করতে পারে ইডি, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। অফিসারদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন রাহুল নবীন, এমনটাই জানা যাচ্ছে। বৈঠক করতে পারেন সিবিআই অফিসারদের সঙ্গে। রাজ্যপালের সঙ্গেও দেখা করতে পারেন ইডি ডিরেক্টর। 3রা ফেব্রুয়ারি আইপ্যাক মামলার সুপ্রিম শুনানির আগেই শহরে নবীন। কথা বলবো সুজয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, আইপ্যাক সংঘাতের আবহে কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন কতটা তাৎপর্যপূর্ণ?
দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এই কলকাতা সফর এবং সেই সঙ্গে তাৎপর্য রয়েছে এখানেই যে আইপ্যাক মামলার তল্লাশিতে যখন ইডি বাধাপ্রাপ্ত হয় এবং সেখান থেকে ইডির বাজেয়াপ্ত করে রাখা নথি ছিনতাই করে নেওয়া হয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, সেখানে ডিজি এবং পুলিশ কর্তারাও ছিলেন। সেই ঘটনার পরবর্তীতে রাহুল নবীর ইডি ডিরেক্টরের কলকাতায় আসা এবং এই মুহূর্তে আমরা দেখলাম 10:15 নাগাদ তিনি প্রবেশ করেছেন ইডি দফতরে। তার সঙ্গে দুজন দিল্লি থেকে অ্যাডিশনাল ডাইরেক্টর এসছে এবং লিগ্যাল টিমের দুজন সদস্য তারা এসছেন এবং কলকাতাতে দুজন জয়েন্ট ডাইরেক্টর জোন 1 জোন 2 তাকে রিসিভ করেন এবং 11টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। তার পরবর্তীতে তিনি লাঞ্চ করবেন অফিসারদের সঙ্গে এবং এই বৈঠকে সবথেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হলো যে আইপ্যাকের ঘটনায় এই ইস্টার্ন জোনের যে সমস্ত অফিসাররা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবেন এবং পুঙ্খানুপুঙ্খ ডিটেল আরও একবার শুনে নেওয়ার চেষ্টা করবেন রাহুল নবীল, তেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু তাই নয়, যেহেতু আগামী 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, তার আগে তারই কলকাতা সফর লিগ্যাল টিমের অফিসারদের নিয়ে এসে সেখানে তাদের সঙ্গে আলোচনা করা, ডিটেল নেওয়া অফিসারদের সঙ্গে, এটা কিন্তু যথেষ্ট একটা বড় ইঙ্গিত দিচ্ছে যে ইডি আগামী 3রা ফেব্রুয়ারি মামলা জিততে অর্থাৎ সুপ্রিম কোর্টে নিজেদের জয় ছিনিয়ে নিতে কতটা মরিয়া। ইডি ইতিমধ্যেই দাবি করেছে তারা সুপ্রিম কোর্ট হাইকোর্টে তারা সিবিআই তদন্তের জন্য আর্জি জানিয়েছে। সেই কারণেই সিবিআই যাতে তদন্ত করে এই নথি ছিনিয়ে নেওয়ার ঘটনা, সেই কারণে তার এই কলকাতা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিসিয়ালি অর্থাৎ পোশাকি নাম এটাকে রিভিউ মিটিং রাখা হয়েছে, যেহেতু যে কোনো ডিরেক্টর যখন আসেন প্রত্যেক অফিসার, প্রত্যেক জনের অফিসাররা সেখানে উপস্থিত থাকেন, তদন্তকারী অফিসাররা উপস্থিত থাকেন, কেস টু কেস অনেক সময় আলোচনা হয়ে থাকে। সুতরাং তার জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও তৈরি রাখা হয়েছে যে তিনি চাইলে যাতে তাকে সমস্ত কেসের কি স্ট্যাটাস আপডেট সেটা দেওয়া যায় এবং যাতে দ্রুত বিচার সম্পন্ন করা যায় সেই সংক্রান্ত পরবর্তী নির্দেশিকাও দিতে চলেছেন ডিরেক্টর, তেমন জানা যাচ্ছে। এবং যেহেতু আইপ্যাকের ঘটনার পরবর্তীতে তার এই কলকাতা সফর, ফলে পরবর্তীতে শুধু কলকাতা নয়, দেশের কোথাও যদি এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, কোনো ভিআইপি যদি তল্লাশির মাঝখানে প্রবেশ করে, তাহলে সেটার মোকাবিলা করতে কি কতটা সতর্ক হতে হবে, কি ব্যবস্থাপনা থাকতে হবে, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে চলেছে। প্রায় 2 ঘন্টা সিজিও কমপ্লেক্সে থাকবেন এবং দুপুরে লাঞ্চ করার কথা রয়েছে অফিসারদের সঙ্গে এবং তার পরবর্তীতে সিবিআই সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ চর্চা এই জন্য নয় যে খুব ভালো কাজ হচ্ছে বা উন্নয়ন হচ্ছে, চর্চা হচ্ছে দুর্নীতিতে সবচেয়ে এগিয়ে আছে এখানে। হিংসা এমন জায়গায় পৌঁছেছে আর সরকার এমন জায়গায় পৌঁছে, সুপ্রিম কোর্টের নির্দেশও মানা হচ্ছে না। হিংসা এমন জায়গায় যে এসআইআর করা যাচ্ছে না, চলে যাচ্ছে মাসের পর মাস, ইলেকশন এসে গেল। তো এই ধরনের বদনাম পশ্চিমবাংলায় আগে হয়নি। সেই জন্য এখানকার যে দুর্নীতি, টিএমসির নেতা মন্ত্রী সবাই লিপ্ত। তো সেই জন্য যত তদন্ত এগোচ্ছে তত লোক ধরা পড়ছে, তত বেশি চিন্তা বাড়ছে, টেনশনও বাড়ছে। আর ইডিও লেগেছে পশ্চিমবাংলাকে দুর্নীতি মুক্ত করতে, সাধারণ মানুষ সেদিকে তাকিয়ে আছেন। মামলা জোরদার করার জন্য কলকাতায় আসার কি প্রয়োজন আজকের দিনে, সেটা আমি বুঝি না। কারণ আজকের দিনে প্রযুক্তিগতভাবে আমরা যতটা এগিয়ে গেছি, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ভারতের কথা বলেন, সেখানে একজনকে দিল্লি থেকে কলকাতায় আসতে হয় মিটিং করার জন্য, এটা আমি বিশ্বাস করি না। আসলে নির্বাচনের আগে ইডি, সিবিআই সহ সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো সেই রাজ্যগুলোতে, যে রাজ্যে নির্বাচন থাকে সেই রাজ্যে তাদের আনাগোনা বাড়তে থাকে। এটা চিত্রনাট্য, পুরনো চিত্রনাট্য, নতুন কিছু নয়। এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর আসছে। উল্টোডাঙ্গায় পথ দুর্ঘটনা, পথচারীকে পিষে দিল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু পথচারীর, এমনটাই জানা যাচ্ছে। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, রঞ্জিত থেকে জানবো ঠিক ঘটনা কি ঘটেছিল। রঞ্জিত, উল্টোডাঙ্গায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পথচারী এবং গুরুতর আশঙ্কাজনক আরো এক স্কুটি চালক। তাকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য আরজিকর হাসপাতালে এবং ঘটনাস্থলে মানিকতলা থানার পুলিশ। এবং 7 সকালে ঠিক 9:45 নাগাদ প্রত্যক্ষদর্শী সূত্র মারফত জানা যাচ্ছে যে একটি প্রাইভেট গাড়ি অর্থাৎ ওয়াগনার গাড়ি উল্টোডাঙ্গার দিকে আসছিল, অর্থাৎ কাউরগাছি দিক থেকে উল্টোডাঙ্গার দিকে যাওয়ার সময় দ্রুত গতিতে ছিল। প্রত্যক্ষদর্শী সূত্র মারফত আমরা সেটা জানতে পেরেছি। দ্রুত গতিতে থাকার কারণে প্রথমে স্কুটিকে ধাক্কা মারে এবং স্কুটি চালক ছিটকে গিয়ে পড়ে। তারপরে বেপরোয়া গতি ফুটপাতের ওপরে দাঁড়িয়ে থাকা এক পথচারীকে ধাক্কা মেরে পিষে দেয় এবং তারপরে অস্থায়ী দোকানে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পথচারীর এবং আশঙ্কাজনক অবস্থায় স্কুটি চালককে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। ঘাতক গাড়ি এবং গাড়ির চালককে আটক করেছে মানিকতলা থানা পুলিশ। এই মুহূর্তে ব্যাপক যানজট, অর্থাৎ কলকাতা এবং এয়ারপোর্ট মুখী লেনে ব্যাপক যানজটের তৈরি হয়েছে এই মুহূর্তে। ধন্যবাদ।
থেকে আসলো, আরাম করে মারলো। সামনে একটা স্কুটি ছিল, একটা লোক দাঁড়িয়ে ছিল, চা খাচ্ছিল, লোকটাকে মারলো। লোকটা ওখানে স্পট ডেড। স্পটেড হয়ে গেছে। বেশ কয়েকটি বাইককে আপনাকেও তো ধাক্কা মেরেছে গাড়িটি। আমাকে ধাক্কা মেরেছে, আমাকে এখানে লেগেছে, পায়ে লেগেছে, এই জায়গায় স্পট ডেড। উনি আর বেঁচে নেই। উনি কি করছিলেন? রাস্তায় যাচ্ছিলেন, দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। চা খাচ্ছিলেন, সে সময় মেরেছে। এর পরপর কটা গাড়িকে বাইককে মেরেছে তো ধাক্কা, বাইক এবং স্কুটিকে। বাইক, বাইকের স্কুটিকে। একটা স্কুটি, একটা বাইক।